বিগত স্বৈর শাসনের অধীনে 16 বছরে বাংলাদেশের সকল পর্যায়ের জনগণের কথা বলার জন্য যে জোট বাংলাদেশের 12 দলীয় জোটের আজকে সাময়িক 2 দিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এমন একটি কটূক্তি করেছেন যার প্রতিবাদ বাংলাদেশের প্রতি ঘর থেকে শুরু হয়েছে। সেই প্রতিবাদের বিরুদ্ধে আজকের এই অবস্থান কর্মসূচি 12 দলীয় সংগ্রামে আজকের সভাপতি, যিনি ছাত্র আন্দোলনে অপরিসীম দায়িত্ব পালন করেছেন, আমার অত্যন্ত কাছের প্রিয় মানুষ, যিনি কিছুদিন আগেও লক্ষ্মীপুরে বন্যা দুর্গত এলাকায় নিজের আর্থিক সহযোগিতা হাজার হাজার মানুষের বানভাসী মানুষের উপকার করতে দেখেছি। সাদাত হোসেন সেলিম আজকের এই অবস্থান কর্মসূচি। প্রিয় ভাইরা, বক্তব্য দিবেন আমার রাজনৈতিক গুরু। যখন আমি ছাত্র রাজনীতি করি, এই রাজনৈতিক গুরু নিয়ে আমি 2-1 মিনিট কথা না বললে আমার এই 45 বছরের রাজনৈতিক ইতিহাস ম্লান হয়ে যায়। আমি অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি যে ব্যক্তিটি আজকে প্রধান অতিথি, যার আগে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলার সুযোগ হয়েছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ এই নেতার কাছে, যে নেতাকে আমি দেখেছি তরুণ বয়সে বাংলাদেশের সকল স্বৈরাচারের বিরুদ্ধে আইয়ুব খানের সেই গোলাপ ফুল আর ফাতেমা জিন্নার হারিকেন নিয়ে যখন গ্রামে গঞ্জে ঘুরেছিল, তখন তার পেছনে স্লোগান ছিল, পাকিস্তানে এখন দরকার মহাতারমা ফাতেমার জিন্না। সেই নেতা আজকের এখানের প্রধান অতিথি, যার নেতৃত্বে দেশে ছাত্র আন্দোলন অনেক তুঙ্গে উঠেছিল, যাকে দেখেছি রাজপথে সজাগ দৃষ্টি রেখে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে। আজকের প্রধান অতিথি মুস্তফা জামান হায়দার। আমার 12 দলীয় জোটের সকলের নাম নাই বললাম। প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করবো না। অ্যাডভোকেট এহসান আমার অত্যন্ত কাছের লোক। আমার 3টা মিটিং আছে নোয়াখালী সেনবাগ। আপনারা জানেন, হ্যাঁ সিরাজ, একটু যাও তো, একটু অনুরোধ করো, ওনাদের কথা আমরা বলে দিব। তবু এহসান, যিনি রাজপথে আজকে যে দেশটির বিরুদ্ধে কথা বলার জন্য বর্ষিয়ান জননেতা মুস্তফা জামান হায়দারকে প্রধান অতিথি করা হয়েছে, সেই হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলার সৎ সাহস রেখেছিল। তার এই অনুরোধে আজকে আমি কয়েকটি কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই। প্রিয় বন্ধুগণ, আমি বুঝি না আজকে 10 তারিখ, 1 মাস 5 দিন। আমি বুঝতে চেষ্টা করছি, একজন ছাত্র হিসেবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম, 71-এর ডাকে সেদিন স্বাধীনতা যুদ্ধে খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছিলাম। সেই যুদ্ধের দেশ, সেই স্বাধীনতার দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে আজকে 1 মাস 5 দিন। আমি বুঝতে পারি না, আমি বুঝার চেষ্টা করছি। প্রিয় ভাইরা, আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না, কিন্তু একটি প্রশ্ন। আমি গত 15 দিন আমার নিজের এলাকায় নোয়াখালী সেনবাগে মানুষ পানিতে হাঁটতে পারে না, সাপের কামড় সহ্য করে হাসপাতালে ভর্তি হচ্ছে, খাওয়ার অভাবে মানুষ অসুস্থ হয়ে পড়েছে। সেইখানে অবস্থান করছি, মানুষের কথা একটি। 1 মাস 10 দিনে কেন এখনো যে শেখ হাসিনা
বাংলাদেশের সংবিধান নষ্ট করে দিয়েছে, যার পিতা 1 মিনিটে গণতন্ত্র হত্যা করেছে, তার ছবি এখনো গণভবনে কেন? এই প্রশ্নটা জনগণ বলা শুরু করেছে। আমি জানি সময়ের দরকার, কিন্তু জনগণ তো বলা শুরু করেছে। এর মধ্যেই যদি শেখ হাসিনার পরিবারের একটি লোককে আইনের আওতায় আনতে পারতেন, তাহলে আপনার প্রতি যে বিশ্বাস আছে সেই বিশ্বাস 1000 গুণে বেড়ে যেত। আমি বিশ্বাস করি আপনাকে, আপনার মতো মহৎ ব্যক্তির প্রয়োজনে দেশে আপনার মতো এই মহৎ ব্যক্তিকে 14 তলায় পায়ে হেঁটে হাজিরা দিতে হয়েছে। আপনার মতো এই মহৎ ব্যক্তিকে, যিনি বাংলাদেশের উজ্জ্বল করেছেন, তাকে কোর্টের বারান্দায় লোহার সিঁড়ির মধ্যে বসে রাখা হয়েছে। আপনাদের বিশ্বাস, আমাদের আপনাকে নিয়ে অহংকার অনেক, তবু জনগণ বলা তাদেরকেও আইনের আওতায় আনা উচিত বলে মানুষ মনে করা শুরু করে। প্রিয় ভাইরা, রাজনাথ, আপনি রাজা, আপনি প্রতিরক্ষা মন্ত্রী, আমার কিছু আসে যায় না। আমি কিন্তু স্বাধীন বাংলাদেশের মানুষ, আমার স্বাধীনতাকে আমি অর্জন করেছি। আপনি আশ্রয় দিয়েছেন। সেদিন ক্যাম্পে কি খেয়েছি? কাঁচা কুমড়া খেয়ে ট্রেনিং নিয়েছিলাম। সেদিন আপনারা ব্যবহার কি করেছেন মনে আছে? তবুও বন্ধু, তবুও আশ্রয় দিয়েছেন, অস্বীকার করি না। তাই শেখ হাসিনার মতো নির্লজ্জ ব্যক্তিকে, যিনি বাংলাদেশের হাজারো মানুষের মায়ের মুখ খালি করেছে, তাকে কেন আশ্রয় দিয়েছেন এটা জানতে চায়। সেটার উত্তর না দিয়ে আপনি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছেন। জঘন্য অপরাধ। এই অপরাধের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের মানুষ ধনী না হতে পারে, তাদের কলিজা এত বড়, তারা মানুষকে সম্মান দিতে জানে, মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারে। তাই বলে আপনি অশ্রদ্ধা করে বাংলাদেশকে আপনি অবহেলা করে কথা বলবেন, সেটা 12 দলীয় জোট নয়। বাংলাদেশের কোন মানুষ আপনাকে গ্রহণ করবে না এই বক্তব্য। প্রিয় ভাইয়েরা, তাই আমরা, আমাদের এই নেতারা বলেছে, আমরা আপনাকে সমর্থন করে যাচ্ছি, যাব। কিন্তু বাংলাদেশে একটা রোড ম্যাপ দরকার নির্বাচনে। আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে বহু মামলা আপনি দিয়েছেন, তবুও সে হাল চলে নাই। 10,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশের রাজনীতি, 12 দলীয় রাজনীতিকে টিকিয়ে রেখেছে তারেক রহমান। সেই তারেক রহমান বলেছে, বাংলাদেশে আমি আসতে চাই, বাংলাদেশে এমন একটি নির্বাচন চাই, যেই নির্বাচনের মধ্য দিয়ে মৃত ব্যক্তির ভোট হবে না, দিনের ভোট রাতে হবে না, 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না, এমন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনগুলো নির্বাচন করতে চায়। তাই সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। তাই সবাইকে, বৃষ্টির কারণে আমার নেতা বক্তব্য দিবে, আমি আমার বক্তব্য শেষ করতে চাই একটি কথা বলে, আসুন সবাই এক হই, সবাই একসাথে স্লোগান তুলি, বাংলাদেশে আর যেন শেখ হাসিনার প্রেতাত্মারা এই দেশের কোনদিনও রাজনীতি না করতে পারে। আমরা যেন আজকে শপথ নিতে হবে, বাংলাদেশে পদ নয়, এমপি নয়, বাংলাদেশে তারেক রহমানের 30 দফা নিয়ে বাংলাদেশের রাজনীতি শুরু হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামে সাথে